আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সাম্য হত্যার বিচারের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান দেখতে পাচ্ছে না বলে অভিযোগ ছাত্রদলের। শান্তিপূর্ণ আন্দোলনে টনক না নড়লে আরও কঠোর হতে বাধ্য হবে তারা। বিকেলে 2.25 ঘন্টা শাহবাগ মোড় অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার চায় সংগঠনটি। ছাত্রনেতারা বলেন, ব্যর্থতার দায় নিয়ে ঢাবি প্রশাসনকে পদত্যাগ করতে হবে। প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। ঝুম বৃষ্টি, ঝড়ো হাওয়া, সাম্য হত্যার প্রতিবাদে সবকিছু উপেক্ষা করেই শুরু হয় ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি। বেলা 3:30টায় অবরোধ শুরু হলে এ পথে যান চলাচল বিঘ্ন ঘটে। নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার, প্রশাসনের ব্যর্থতা নিয়ে নানা স্লোগানে সরব রাখেন শাহবাগ মোড়। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান সাম্যের বাবা ফখরুল আলম। আমার প্রাণের কলিজা ছিল আমার এই সন্তান। আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই আমার ছেলের জন্য বিচারের দাবিতে যে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। নেতারা বলেন, ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। সাম্য হত্যাকাণ্ড নিয়ে ফ্যাসিস্ট সরকারের মতো দায় এড়ানোর চেষ্টা করছে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি লাশ পড়েছে। আমরা ধিক্কার জানানোর ভাষা জানি না যে ইবিসি তার ছাত্রদেরকে সন্তান হিসাবে ধারণ করে না, সেই ইবিসি এই পবিত্র জায়গায় থাকতে পারে না। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। যদি ভবিষ্যতে কোনো নেতাকর্মীর গায়ে কোনো আঘাত করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব। সাম্য হত্যায় গ্রেপ্তারকৃত 3 জন প্রকৃত খুনি কিনা সেই প্রশ্ন রাখেন ছাত্রদল সভাপতি। বলেন, হত্যার বিচারের দাবি আদায়ে অশান্তিপূর্ণ আন্দোলনে ঠেলে দিলে দায় নিতে হবে সরকারকে। আমরা সাম্য হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য এই ইতিহাস সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তুলে সাম্য হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার নিশ্চিত করার কথা বলেন ছাত্রদল নেতারা। খান আলামিন, আরটিভি, ঢাকা। ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও ব্লকেট কর্মসূচি পালন করেছে সমর্থকরা। শপথ নিয়ে আর টাল বাহানা না করা সহ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে অপসারণের দাবি জানান তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও বলেন বিক্ষোভকারীরা। আলওয়ান খানের সহযোগিতায় সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। নগর ভবনের মূল ফটকের সামনে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আদালত ও নির্বাচন কমিশন তাকে বৈধভাবে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করলেও সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে সদুত্তর না আসায় ক্ষোভ জানাচ্ছেন আন্দোলনকারীরা। আমাদের একটাই দাবি, আমাদের জনতার মেয়র তারে আমরা নগর ভবনে বসায় আমরা রাজপথ থেকে তারপরে বিদায় নিব। যেহেতু আদালত এবং ইলেকশন কমিশন একটা যথাযথ প্রক্রিয়ার এখানে ব্যাপার হয়েছে, শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের যিনি অ্যাডমিনিস্ট্রেশনের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ আসিফ মাহমুদ, উনি যদি এটাকে তার শুভবুদ্ধির উদয় হয়, তাহলে অবভিয়াসলি উনি আমাদের এই জনাব ইশরাক হোসেনকে অবশ্যই শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে এখানে কোনো আইনগত কোনো বাধাই নাই। ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফের বক্তব্যের বিরোধিতা করে তার পদত্যাগ চেয়েও স্লোগান দিচ্ছেন ইশরাক সমর্থকরা। আদালত রায় দেওয়ার পরেও এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট পাস করার পরেও তাকে শপথ বাক্য পাঠ না করিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, যেটা
উচ্চ আদালতের সম্পূর্ণ অবমাননা। নগর ভবনের ফটকে তালা লাগিয়ে কর্মসূচি পালন করায় ভেঙে পড়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। এদিকে সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টা আসিফের কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ দেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো। গণ অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি না করে অন্যান্য কাজে অন্তর্বর্তী সরকারের গুরুত্ব বেশি বলেও মন্তব্য করেন তিনি। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই, আদালতে যে আইনি লড়াই সেটি লড়তে হবে। দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আইন মন্ত্রণালয়ের মতামতের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। এর আগে সাভারে আয়োজিত যুব সমাবেশে অংশ নেন আসিফ মাহমুদ। নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা আছে উচ্চ আদালতে দায়ের করা রিটের ওপর প্রথম দিনের শুনানি হয়েছে। পরবর্তী শুনানি ও আদেশের জন্য কাল দিন ঠিক করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই দিন ধার্য করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, অসৎ উদ্দেশ্যে ব্যারিস্টার তাপসের পক্ষে এই রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনালের রেজাল্ট চ্যালেঞ্জ করেছে এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করায়। আমাদের কনস্টিটিউশনে যেটা বলা আছে যে নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং যেটা রুল অফ ল, যদি আইন শাসনে বিশ্বাস করি অবশ্যই তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকবে, ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে গেছে, সেখানে তো অফিস করতেছে স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা। এটা কীভাবে সম্ভব হয়? জনগণের ভোটের অধিকার বঞ্চিত করতে একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে চাঁদাবাজি করলে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপির যৌথ সভা শেষে এসব কথা জানান তারা। সভায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। অরণ্য গফুরের রিপোর্ট। সভাপতিত্ব করেছেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এ যৌথ সভায় অংশ নেয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ বছর ফ্যাসিস্ট শাসন চালানো গণহত্যাকারীরা এখনও সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেন বিএনপি মহাসচিব। শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক দেশ গড়তে বিভাজনের রাজনীতির বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার সেখানেও আমরা দেখছি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে।
সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীদের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ক্রান্তিকালে পথ দেখানো প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয় বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। ঈদের কারণে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে, তবে সব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলাদা কর্মসূচি পালন করবে বলে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 8 দিনের এই কর্মসূচি করা হয়েছে। এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এদিকে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, কিছু দল ও গোষ্ঠী নিজস্ব স্বার্থে নির্বাচন বিলম্বিত করতে চায়। ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে, কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই প্রশ্ন যারা তোলে তারা আসলে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। অরণ্য গফুর, টিভি, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসি ভবনের সামনে কাল বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে আয়োজিত ব্রিফিংয়ে এই ঘোষণা দেন দলটির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের উপর ভরসা রাখা যাচ্ছে না। দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি। নাহিদ বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন হবে, নির্বাচনে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। এ সময় গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান তিনি। রাজনৈতিক দল নিবন্ধনের আইনের পরিবর্তন চেয়েছে বিপ্লবী গণজোট। একই সঙ্গে নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত করতে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এইসব কথা বলেন বিপ্লবী গণজোটের প্রধান সমন্বয়ক আব্দুল মোনেম। তিনি বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ করার কোনো বিকল্প নেই, কোনো দেশি বিদেশি চক্রান্তের কাছে মাথা নত করা যাবে না। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 কমিশনার উপস্থিত ছিলেন। দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাতে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। নিরাপত্তা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা এই বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বৈঠকে উপস্থিত ছিলেন। গুণী মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন সমাজ তার মূল্য বুঝে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রামে মরহুম আজম ওবায়দুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন, ডক্টর ওবায়দুল্লাহ ছিলেন একজন নিবেদিত প্রাণ ইসলামী আন্দোলন কর্মী। দীর্ঘ সময়ে তিনি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় রাজনীতি ও শিক্ষা ক্ষেত্রে কাজ করে গেছেন। জামায়াতে আমিরের মতে ওবায়দুল্লাহ ছিলেন এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। আমাদের ভাই আজম ওবায়দুল্লাহ, তিনি ছিলেন বিশ্বাসের পক্ষের জীবন্ত উপন্যাস। তিনি একটা পেশাগত দায়িত্বে এখানে নিয়োজিত ছিলেন, আপনারা সকলেই জানেন। ইন্তেকালের আগ পর্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করেছে। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিকেল 3:30টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুসাম্মদ কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর 12:15টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়।
অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নোবেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমবার রাত 2টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। জিম্মি করে বিয়ের প্রলোভনে 7 মাস ধরে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ইডেন কলেজের শিক্ষার্থী। সহজ, সুবিধাজনক ও নিরাপদ লেনদেন নিশ্চিতে মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টার কার্ড যৌথভাবে চালু করেছে একাধিক কার্ড সেবা। দুপুরে রাজধানীর একটি হোটেলে সেই সেবার মোড়ক উন্মোচন হয়। গ্রাহকদের নিরাপদ লেনদেনের জন্য এই উদ্যোগের প্রশংসা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ও গ্রাহকদের নির্বিঘ্নে সেবা দিতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে মাস্টার কার্ড ও মার্কেন্টাইল ব্যাংক। এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান M.A. খান বেলাল ও মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। I congratulate Mercantile Bank having for launching this with MasterCard, and MasterCard I hope will expand their activities. It's not the conventional transaction and other kinds of transactions which Mercantile Bank will prove. প্রয়াত কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের স্ত্রী জোহরা গাজী দীর্ঘ দাম্পত্য জীবন ও কর্ম নিয়ে আগুনের সাথে বসবাস শিরোনামের একটি বই প্রকাশ করেন। এবার প্রকাশের দ্বিতীয় খণ্ড আগুনের সাথে বসবাস 2। রাজধানীর তেজগাঁয়ে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গাজী কন্যা দিতি আনোয়ার, পুত্র সরফরাজ আনোয়ার, চিত্রনায়ক বাপ্পারাজ, খালিদ হোসেন সম্রাট ও সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর সহ অনেকেই। অতিথিদের বক্তব্যের পর বইটির মোড়ক উন্মোচন করা হয়। অবশেষে ভারত থেকে ঢাকা ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ফুটবল দল। সন্ধ্যা 7:45 ঢাকায় অবতরণ করে তাদের বহনকারী বিমান। এর আগে বিকেল 5টায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী বিমানটি কলকাতায় ফিরে যায়। পরে আবহাওয়া ঠিক হলে পুনরায় কলকাতা থেকে রওনা দিয়ে 8:15 ঢাকায় অবতরণ করে ফুটবলারদের বহনকারী বিমান। এয়ারপোর্টে নেমে এরপর বাফুফেতে যায় টুর্নামেন্টে দ্বিতীয় হওয়া বাংলাদেশের যুবারা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।